ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, ভাঙচুর, অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফ্যাসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলার প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। সংস্কারের মাধ্যমে অধিকার ফিরে পাবে মানুষ, মত প্রধান উপদেষ্টার। 2 কমিশনের প্রতিবেদন জমা, জুলাই চার্টার হিসেবে প্রকাশ। সংস্কারের কথা বলে নির্বাচন পেছালে দেশে সংকট আরও বাড়বে বললেন তারেক রহমান। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার দাবি। রাষ্ট্রপতি নয়, বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দলীয়করণ কমে স্বাধীনতা ফিরে পাওয়ার আশাবাদ। চিফ জাস্টিস যদি মনে করেন, দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। ঢাকার কেরানীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি চালাতেন বন ভগ্নিপতি, শত শত একর জমি দখলের অভিযোগ। এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। রাত্রের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমন যা আছে এখানে আমি নতুন করে আটেছি, সব টিনময় ম্যাঙ্গেল হয়ে গেছে। প্রভাব খাটিয়ে 2 ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ বরিশালের সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস, 2 উইকেটে হেরে খুলনার স্বপ্নভঙ্গ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি চৈতি সরওয়ার। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত ৮টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ স্বৈরাচার আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন। এর আগে স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা করে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। এইচ হিমেলের রিপোর্ট, জানাচ্ছেন মাহির সাজিদ। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টা জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেওয়ার পর গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। বুধবার রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা যায়, আগুনও ধরিয়ে দেন তারা। ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফ্যাসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলার প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায়। রাত ৯টা ২০ দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্য এগিয়ে এলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী, খুলনা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে তা বিজয় ২৪ নামে পরিবর্তন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্মাণাধীন এইচ.এম. কামরুজ্জামান হলের নাম ফলকও ভেঙে দেয়। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রড, হাতুড়ি ও কোদাল নিয়ে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের চিহ্ন ধ্বংস করে নতুন নাম ঘোষণা দেয় এবং পরবর্তীতে শেখ হাসিনা হল ও শেখ ফজিলাতুন্নেসা হলের দিকে অগ্রসর হওয়ার সংকেত দেয়। খুলনার শেখ বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা 2টি বুলডোজারের সহায়তায় পুরো দালানের অবকাঠামো ধ্বংস করে ফেলে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও শেখ জুয়েল সহ অন্যান্য ব্যক্তির বাড়িতে এই কার্যক্রম চালানো হয়। কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজারের সহায়তায় ভাঙচুর চালায়।
দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের মাধ্যমেই অধিকার ফিরে পাবেন নাগরিকরা। বুধবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে 4টি প্রদেশ স্থাপন, রাজধানীর পরিসর বাড়ানো, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ নানা প্রস্তাবনা দিয়ে এই 2 কমিশন ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের সুপারিশ হাতে পেল অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের মাধ্যমে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অধিকার ফিরে পাবে নাগরিকরা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংস্কার কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, 4টি প্রদেশ রাজধানীর পরিসর বাড়ানোর মতো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন। আর উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ নানা প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হওয়া সুপারিশের সমন্বয়ে জুলাই চার্টার ঘোষণা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করলে দেশে চলমান সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম খুনের অভিযোগে পলাতক শেখ হাসিনার বিচার না হলে তার দোসররা ভবিষ্যতে উৎসাহ পাবে বলেই মনে করেন তিনি। আর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন দলটির নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। আজকে বুধবার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মাসুদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাড়ি উপহার ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে পতিত আওয়ামী সরকারের গুম খুনের বিচার করবে বিএনপি। জামায়াতকে ইঙ্গিত করে তারা বলেন, জনগণ জানে কারা অঙ্গীকার রক্ষা করে না। আপনারা এরশাদের অধীনে বলেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন, আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে, এত লো প্রোফাইলে চলতেছে। আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,
পতিত স্বৈরাচারের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কারের আড়ালে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপণের কৌশল জাতি মেনে নেবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও তাদের দোসরদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থান নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এনআই নাহিদের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় হত্যার বিচার দাবি করে সংস্কার শেষ করার পরেই নির্বাচন চান জুলাই বিপ্লবে শহীদদের স্বজনরা। আমার সন্তান মাহফুজ সহ 2000 উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের কোনো নির্বাচন নয়। স্বৈরাচারের দোসররা জামিনে বেরিয়ে যাচ্ছে অভিযোগ করে অনতিবিলম্বে বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। এই শহীদদের যে আত্মত্যাগ, শহীদ পরিবারের যে অনুভূতি, এই অনুভূতির দিকে লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াত আমির। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন এই রাজনৈতিক দল কাজ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে অনলাইন অফলাইন জনমত জরিপ শুরুর কথা জানান তারা। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তৈরি হয় আগ্রহ, আলোচনা ও সমালোচনা। বুধবার দুপুরে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় সংগঠন দুটি। নতুন যে রাজনৈতিক দল আসবে তা হবে সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে। সে উদ্দেশ্যে জনমত জরিপের কাজ শুরু করেছেন তারা। বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার
মতামতের ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সরকারের কোনো উপদেষ্টা বা কর্মকর্তা দলে আসতে চায় তাহলে অবশ্যই পদত্যাগ করে আসতে হবে। যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ৭১-এর পর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ব্যর্থতা দূর করবে তাদের নতুন দল। আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেয়া হবে না। ফ্যাসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রপতি নয়, বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্জীবিত হওয়ায় বিচার বিভাগ ফিরে পেয়েছে হারানো স্বাধীনতা। এর মাধ্যমে বিচার বিভাগের দলীয়করণ ও রাজনীতিকীকরণ কমে আসবে। কাউন্সিলকে স্বাগত জানিয়ে এর প্রয়োগ হচ্ছে বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গেল 15.5 বছর বিচার বিভাগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নগ্ন হস্তক্ষেপে বিব্রত ছিল পুরো আইন অঙ্কন। বিচার বিভাগে দলীয়করণ, রাজনৈতিক স্বার্থে রায় নিজেদের পক্ষে নেয়া, প্রধান বিচারপতিকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা সহ নানা কর্মকাণ্ডে ভেঙে পড়েছিল বিচার কাঠামো। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে সংস্কারের ছোঁয়া লাগে দেশের বিচার অঙ্গনে। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দিলে সক্রিয় হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা হারায় জাতীয় সংসদ। তবে প্রশ্ন ওঠে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে। আইনজীবীরা বলছেন, বিচারক অপসারণের বিষয়ে রাষ্ট্রপতি সংযুক্ত থাকলেও নিষ্পত্তির ভার থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই। প্রেসিডেন্ট হচ্ছে নিয়োগকর্তা, সুতরাং সেই জন্যেই কনস্টিটিউশনে তার কাছে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জন্য তার কাছে অ্যাপ্রোচ করতে হয়। এটা থাকার কারণে যে প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে বলে জুডিশিয়ারির উপর এটা একটা হস্তক্ষেপ, এটা আমি মনে করি না। কারণ অতীতে যতগুলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, খুব বেশি হয়নি, যতগুলি হয়েছে সেই ততগুলির মধ্যে আসলে প্রেসিডেন্ট খুব একটা প্রভাব বিস্তার করেননি। যদি চিফ জাস্টিস যদি মনে করেন, দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। এ সময় পলাতক স্বৈরাচার সরকারের নগ্ন হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন আইনজীবীরা। পলাতক শেখ হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য এবং জুডিশিয়ারিকে অ্যাবসলিউট কন্ট্রোলে নেয়ার জন্য তিনি আর্টিকেল 96টাকে বাতিল করে দিলেন সংসদের মাধ্যমে। কারণ তিনি দেখলেন, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, জাজ সাহেবরা যদি নিজের চেতনায়, নিজের বিশ্বাস থেকে আইন অনুসারে বিচার করেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের প্রত্যেকটা কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর্টিকেলসটা রদ করে পার্লামেন্টে নিয়ে গেলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় ফিরে আসায় বিচার বিভাগ দল, মত ও রাজনীতির ঊর্ধ্বে থেকে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে প্রত্যাশা আইনজ্ঞদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি, এটির মালিক নাকি পতিত স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম। গোপনে ঢাকার কেরানীগঞ্জে এই আবাসন কোম্পানি গড়েছেন ভগ্নিপতি গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল কাইয়ুম ও বোন মির্জা মরিয়ম বেগমের নামে। মির্জা আজম প্রায়ই প্রমোদ বিলাস করতেন মডার্ন সিটিতে গড়ে তোলা সরাইখানায়। নেই অনুমোদন, প্রতিমন্ত্রী প্রভাব খাটিয়ে মির্জা আজম দখল করেছেন স্থানীয়দের শত শত একর জমি। এতে পথে বসেছেন অনেকে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আমাদের জায়গা ওরা দখল করে নিয়ে যাচ্ছে। কোম্পানি গুন্ডা বাহিনী ভাড়া করে আইনা সেইখানে দেয়াল তৈরি করছে। নেতা কর্মী আছে, তাদের 500 টাকা নোট
বিরিয়ানির প্যাকেট। যেহেতু অনুমোদিত না, আমরা হাউজিং বলি না। আর ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি অবৈধ এই আবাসন কোম্পানির কাগজে মালিক গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম। আশেপাশের স্থানীয়দের বেশিরভাগ জমি দখল করে গড়েছেন এই অবৈধ আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটি। একজন সহকারী সচিব কিভাবে একটা আবাসন কোম্পানির চেয়ারম্যান হয় তার হিসেব না হয় পরে আসবে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে ঢাকা মডার্ন সিটির মালিক স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম, যা আগে কেউই জানত না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে থলের বেড়াল। শত শত একর সম্পত্তির দখল নাকি মির্জা আজমের এক ফোনেই হয়ে যেত। প্রতিমন্ত্রীর প্রভাব আর লাঠিয়াল বাহিনী দিয়ে শুধু সম্পত্তি দখল করেননি, জমি বিক্রির নামেও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ গ্রাহকের কাছ থেকে। আর আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম আর কেউই নয়, তারা হচ্ছে মির্জা আজমের ভগ্নিপতি ও বোন। নিজের এই অবৈধ আবাসন আড়াল করতেই তাদের চেয়ারে বসিয়েছেন মির্জা আজম। হাউজিংয়ের আড়ালে অন্যের জমি দখল, বালু ফেলে দখল, ফসলি জমি ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন করে প্লট বিক্রি করে কামিয়েছেন শত শত কোটি টাকা। মির্জা আজম সাবেক এমপি আওয়ামী লীগের, ওনার প্রভাব দেখাইয়া এই এলাকার যত কৃষি জমিগুলা মানুষ আগে কৃষিকাজ করত, এখন এদের এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। 40 বছর আমরা এই জমিটা কিনছি, জমিটা কেনার পর আমরা বসত করতেছি, 40 বছর পার হয়ে গেছে। তারপরে আমরা খাজনা খারিজ করছি, সব ঠিক আছে। তারপরে আপনার মডার্ন সিটি হঠাৎ করে দখল করলো যে সব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের প্রভাব খাটিয়ে রাতের আধারে অন্যের জমিতে বালু ফেলে বাধ্য করত তাদের কাছে জমি বিক্রি করতে। দেওয়া হতো নামমাত্র মূল্য। ওরা বলছে আমরা রাস্তার সাথে জায়গা করেছি, এখন যদি তোমাদের থাকতে হয় আমরা বাউন্ডারি করে ফেলছি, তোমাদের জায়গা আছে নিয়ে নাও। ওটা আপনি যেমন একজনে বিক্রি করছে, আরেকজনে বিক্রি করছে, মাঝখানে ডাইরেক্ট বুড়ে হালিছে, মানে বালিটা বুড়ো বড় করে হালিছে। চোরের ওপর বাটপাড়ির চরিত্র ভূমিকা রাখে ঢাকা মডার্ন সিটি। এই জায়গাটি একসময় সড়ক থাকলেও এখন তা মডার্ন সিটির পেটে। সামনে দেয়াল নির্মাণ করে এই জমির মালিকদের জিম্মি করাই তাদের মূল লক্ষ্য। এমন ভুক্তভোগীদের সংখ্যাও কম নয়। হালের যে জায়গায় চলাচল করত সাধারণ মানুষ, সে জায়গা বন্ধ করে বিপাকে ফেলে জমির মালিকদের। রাস্তা যে ছিল গরু এবং জোয়াল কান্দে করে লয়ে গেছে, কোনো জায়গায় বাজার নেই। মডার্ন কোম্পানি রাস্তা দিবে না, এককভাবে তারা ব্যবসা করে যাবে। উচ্ছেদের জন্য হুমকিও দিত এমন অভিযোগ কারো কারো। ব্যবহার করা হতো মডার্ন সিটির নিজস্ব বাহিনীও। রাতের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমেন যা আছে, এখানে আমি নতুন করে আটেছি, সব টিনমেন ম্যাঙ্গেল হয়ে গেছে। কেরানীগঞ্জের বেলনায় এই হাউজিং এর ভেতর নির্মাণ করা হয় রিসোর্ট, যেখানে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণ করতেন মির্জা আজম। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। জনপ্রতিনিধি না থাকায় নারায়ণগঞ্জে নাগরিক সেবা পেতে পদে পদে হয়রানি আর ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে কোনো সনদপত্র পেতে বাড়তি অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেন সেবাগ্রহীতারা। এছাড়া যানজট আর মশার যন্ত্রণা থেকেও মিলছে না মুক্তি। নগরবাসীর সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী বিল্লাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে শামীম হোসেনের প্রতিবেদন। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর 19 আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। সেই থেকে জনপ্রতিনিধিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভা। এতে নাগরিক সেবা সহ যাবতীয় কাজ স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি পাড়া মহল্লায় ওয়ার্ড সচিবদের কার্যালয়ে ও নগর ভবনে বেড়েছে মানুষের ভিড়। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা কিংবা কয়েকদিন ঘুরেও মিলছে না সেবা। অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। এমন ভোগান্তির জন্য ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে এই যে 3 তলাতে 6 তলা 6 তলাতে 3 তলা, আমরা 3 দিন ধরে ঘুরতাছি, 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ভাইয়া, এমনকি কাগজ এখন আমাদের হয়নি। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের যদি এইগুলি টাকা দিয়ে করতে হয় তাহলে আমাদের কি লাভ বলেন? প্রশাসনে গতি আনতে হবে, গতি না আসলে এটা হবে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয়দের যে নাগরিক সেবা দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করছে নাগরিক সমাজ। নগর ভবনে যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে কিছু সেবা পাচ্ছেন, কিন্তু অনেক ভোগান্তি পেতে হয়। কারণ নগর ভবনে যে কর্মকর্তার দায়িত্বটি নিয়েছেন তারা তাদের কর্মটাও করেন, আবার এই বাড়তি দায়িত্বটা পালন করতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হয়। ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমাদের সীমিত জনবল দিয়ে
মানুষের সেবা দেওয়ার জন্য। সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ যেন সর্ষের মধ্যে ভূত। বরিশালে জেলা প্রশাসক থাকাকালে প্রভাব খাটিয়ে 2 ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ মানতে নারাজ তারা, জানান ভাইয়ের জোরে নয়, নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা। সচেতন মহল বলছে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার দুঃখজনক, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ঘড়িতে সকাল 10:30, অফিসে নেই বরিশাল সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর শরীফুল আলম। সাংবাদিকের ফোন তড়িঘড়ি এসে হাজির। অভিযোগ আছে তার বড় ভাই শহীদুল আলম বরিশালে জেলা প্রশাসক থাকার সুবাদে 2013 সালে চাকরি বাগিয়ে নেন তিনি। যশোরের বাসিন্দা, কিভাবে বরিশালে নিয়োগ পেল তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে অভিযোগ মানতে নারাজ শরীফুল। নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাগরিক হিসাবে আবেদন করতে পারবে, সেই সুবাদে আমি এখানে নাগরিক হিসাবে আবেদন করছি এবং আমার বড় ভাই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে নাই। অভিযোগ আছে শহীদুল জেলা প্রশাসক পদের প্রভাবে নিজের আরেক ভাই মাহবুব আলমকে চাকরি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 2014 সালে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে এখন অর্থ ও হিসাব পরিচালকের অফিসের প্রশাসনিক কর্মকর্তা সে। দেশ টিভির ক্যামেরার সামনে শুরুতে কথা বলতে রাজি না হলেও পরে সাফাই গান নিজের পক্ষে। জেলা প্রশাসক থাকায় তার এই বিশ্ববিদ্যালয়ের কোনো সদস্যই না আসে, আর সে থাকাকালীন আমার চাকরিটা স্থায়ী হয়নি। এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বরিশালের সাবেক জেলা প্রশাসক শহীদুল আলমের। সচেতন মহল বলছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে শহীদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমরা এ ধরনের যদি কোনো জেলা প্রশাসক উদ্যোগ নেয় তাহলে তার তীব্র প্রতিবাদ জানাই। কোনো প্রকার উনি প্রভাব খাটিয়েছেন অথবা কোনো অবৈধভাবে অথবা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে, আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করব। এই বিষয়টি আপনার কাছে পেয়েছি যেহেতু আমাকে এটা খোঁজ নিতে হবে, তবে আমি খোঁজ নিয়ে যদি এরকম বিধি বহির্ভূত কিছু পাই সেটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল আলম। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। কুড়িগ্রামে প্রায় 500 বছর বয়সী বিশাল একটি শিমুল গাছ দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাছটিকে ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী। উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক জানান, প্রাচীন গাছটি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কুচিচন্দ্রখানা গ্রামে শিমুল গাছটির অবস্থান। 8 শতকের জমির উপরে 150 ফুট লম্বা এবং 50 ফুটের পরিধির গাছটি দাঁড়িয়ে আছে কয়েক শতাব্দী ধরে। গাছটির পেছনের অংশ ঝোপঝাড়ে পূর্ণ হলেও সামনের অংশ যেন এক বিস্ময়। গাছটিকে ঘিরে বহন করছে নানা ঐতিহ্য ও গল্পকাহিনী। ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাক্ষী এই গাছ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গাছটির আনুমানিক বয়স প্রায় 500 বছর। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা গাছটি দেখতে আসেন। পহেলা বৈশাখে গাছটিকে ঘিরে বসানো হয় মেলা। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখির বসবাস এখানে। টিয়া পাখি সহ নানা পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে এলাকা। গাছটির গোড়ায় সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনাও করে। আমি জন্মের পর থেকে গাছটা এরকমই দেখি এবং আমার বাবার কাছেও শুনছি গাছটা ওই রকমই। এক কথা এটা আমাদের ফুলবাড়ির ঐতিহ্য। আমার মনে হয় যে এইরকম ঐতিহ্যবাহী গাছ আমাদের বাংলাদেশে খুব বর্তমান বিরল। আসলে প্রশাসন যদি সহযোগিতা করে তো এরকম একটি সুন্দর গাছকে যাতে হারিয়ে না যায়, এটি যেন সংরক্ষণ করে, আমরা আসলে এটি প্রত্যাশা করছি। প্রাচীন এই গাছটি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক। গাছটির বয়স নিঃসন্দেহে 200 বছরের বেশি হতে পারে। এই ধরনের বড় গাছ পরিবেশ এবং প্রকৃতির জন্য অত্যন্ত ভালো। গাছটির সৌন্দর্য বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে, এমনটাই আশা এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।